গতকালকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, আওয়ামী লীগ ইজ ব্যাক। এক একজন এক একভাবে এটাকে মার্কেটে ছাড়ছেন। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে ভারতের পক্ষ থেকে কিংবা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সচিব আছে শফিকুল আলম, ওনাকে গ্রেফতার করার আহ্বান জানালেন এবং তাকে গ্রেফতার করে তদন্ত করে বা তার মুখ জবানি নেওয়ার আহ্বান জানালেন ভারতের সরকার পক্ষ থেকে। প্রফেসর ডক্টর ইউনূসের কাছে এটার জবাব চাইছে, ওনাকে গ্রেফতার করে তারপরে তার মুখ জবানি নিতে বলছে। ডক্টর ইউনূস আবার সর্বশেষ মোদির সাথে মিটিং করে তিনি ভেবেছিলেন যে এই ম্যাজিকে দেশবাসী বোধহয় একদম উদ্বেলিত হয়ে পড়বে আর কি, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই মিটিং এ যেসব আলোচনা হয়নি সেই আলোচনা গুলোকেও মিথ্যে করে, হ্যাঁ, এই যে ডাস্টবিন শফিক, যে ডক্টর ইউনূসের প্রেস সচিব, সেই ডাস্টবিন শফিক ফেসবুক স্ট্যাটাসে এমন বানোয়ার কথাবার্তা লিখেছে যে পুরো ইন্ডিয়া, ভারতীয় সরকার এবং ভারতের মিডিয়া খেপে গেছে। এবার প্রেস সচিবের বক্তব্যকে কার্যত উদ্দেশ্য প্রণোদিত এবং এর ভিতরে অন্য কোনো ষড়যন্ত্র আছে এরকম অফিসিয়ালি দাবি ভারতবর্ষের পক্ষ থেকে করা হলো। বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে ভয়ঙ্কর এক অশনি সংকেত দেখা দিয়েছে। শুধু অশনি সংকেত দেখাই দেয়নি, তা কার্যকর হতেও শুরু করেছে। বিশেষ করে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো অবস্থা ভয়ঙ্কর, তারা ভয়ঙ্কর এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বাংলাদেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ হবার সাথে সাথেই বিপজ্জনক ঘনিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হওয়া শুরু। ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে ভারতের পক্ষ থেকে কিংবা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সচিব আছে শফিকুল আলম, ওনাকে গ্রেফতার করার আহ্বান জানালেন এবং তাকে গ্রেফতার করে তদন্ত করে বা তার মুখ জবানি নেওয়ার আহ্বান জানালেন ভারতের সরকার পক্ষ থেকে। আসলে কেন হঠাৎ করে আপনার ভারত সরকার আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের ডক্টর ইউনূসের যে প্রেস সচিব আছে ওনাকে গ্রেফতার করতে বললো? কিন্তু কেন? দর্শক বন্ধুরা, এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে এটা আগে জানতে হবে যে কয়েকদিন আগে যে আপনার নরেন্দ্র মোদীর আর ডক্টর ইউনূসের যে একটা বৈঠক হয়েছে, তাই না? এই বৈঠককে ঘিরে এই প্রেস সচিবের বক্তব্য কি ছিল? তিনি বাংলাদেশে আসতে না আসতেই যে জুলাই মাসকে কেন্দ্র করে এবং আগস্ট মাসকে কেন্দ্র করে আপনার আওয়ামী লীগ নেতাকর্মীরা বা শেখ হাসিনা বাংলাদেশে যেই ধরনের গণহত্যা চালাইছে, এই বিচারকে কেন্দ্র করে বা বিচার করার জন্য শেখ হাসিনাকে রিটার্ন চাইছে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূস, তাই না? তিনি বাংলাদেশে আসতে আসতেই সাথে সাথে এই ধরনের কি মন্তব্য করে বা এগুলো দাবি জানায় যে আমাদের সরকার পক্ষ থেকে আমরা এই প্রস্তাবগুলা ভারতের নরেন্দ্র মোদী সরকারের কাছে রাখছি, তাই তো? কিন্তু উল্টো দিকে ভারতের বক্তব্য কি? আপনাদেরকে আমি ফার্স্টে রিপোর্টগুলো দেখাইছি। আনন্দবাজারের একটা রিপোর্ট দেখেন যে পেজ সচিব যেই ধরনের দাবি করলো, এটা হচ্ছে পেজ সচিবের দাবি, এটা আপনার ভারতের কোনো কথা না, তার একান্ত ব্যক্তিগত দাবি। এখন কথা হচ্ছে ভাই, তিনি কি এখানে দুষ্টামি করছে? ভারতের আরো বেশ কিছু মিডিয়া তারা বলতেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের যে পেজ সচিব আছে উনি আসলে একটা মজা করলো কিংবা উনি দুষ্টপনা করতেছে দুই দেশের এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে, তাই না? আসলে ভাই মাস্টার মাইন্ড বা গুজব, বাটপার, দুর্নীতি, তারপর হচ্ছে আর কি বলা যায়, এদেরকে কত প্রকার কি কি এদের কাছ থেকে শেখা উচিত একটা জাতির। যেখানে আপনার নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসে বলছে যে আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগেনস্টে যেই ধরনের বাংলাদেশে মিথ্যাচার, মিথ্যা মামলা বা তার দলের উপরে যে ধরনের মিথ্যা মামলা বা তার নেতাকর্মীদের উপরে যে ধরনের মামলা মোকদ্দমা হয়েছে, এগুলো আপনি ভালোভাবে তদন্ত করেন এবং এই তদন্তের রিপোর্ট বা কপি আমাদের কাছে একটা পাঠান, আমরাও দেখতে চাই এবং এটাকে 100% সঠিকভাবে তদন্ত করে যাতে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো যায় পুনরায় নির্বাচনে বা আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে ফেরানো যায়, এই ধরনের টপিকে কথা হয়েছে, আলোচনা হয়েছে। আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য কি ছিল? যে বাংলাদেশ হচ্ছে একটা ছোট্ট দেশ, আমরা সবার সাথে সমান তালে এগিয়ে যেতে চাই, কারোর সাথে শত্রুতা বা কারোর সাথে দুশ্মন ভাবে আমরা থাকতে চাই না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনের দিকে সমস্ত দেশের সাথে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই বা কদমে কদমে এগিয়ে যেতে চাই। তিনি এই ধরনের বক্তব্য করছে। আর তার পেজ সচিব শফিকুল আলম তিনি বাংলাদেশে আপনার আসতে না আসতেই এই ধরনের মনে করেন গুজব রটাই দেয়। এখন বাম্বু খাইবেন, উচিত মতো বাম্বু খাইবেন। ভারতের বড় বড় গণমাধ্যমগুলো তারা বলতেছে এটার জবাব চাই, কিংবা আপনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে প্রফেসর ডক্টর ইউনূসের কাছে এটার জবাব চাইছে, ওনাকে গ্রেফতার করে তারপরে তার মুখ জবানি নিতে বলছে যে কেন উনি বা আপনারা নিজেরাই যেখানে আমাদের সাথে মিটিং করার জন্য, একটা বৈঠক করার জন্য প্রতিনিয়ত একের পর এক একটা লেটার আপনারা পাঠাচ্ছিলেন, সেখানে আমরা রাজি হই না যে কোনো জনগণের ম্যান্ডেট, উইদাউট ম্যান্ডেট কালীন সরকারের সাথে আমরা কোনো মিটিং করব না, নিজেরাই আমাদের সাথে বসার জন্য ব্যাকুল হয়ে গেলেন এবং আপনারা নিজেরাই
বাংলাদেশে গেতে না গেতেই আপনারা আপনাদের গণমাধ্যমকে এত বড় বড় মিথ্যাচার জানিয়ে দেন কেন? এটার জবাব চাইছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে। জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। জেনারেল ওয়াকারের কিন্তু এই 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত তার ভূমিকা কিন্তু খুবই রহস্যজনক। তিনি নানান সময় নানান কথা বলেন, কিন্তু তিনি আসলে কি করতে চাচ্ছেন সেটা নিয়ে সন্দেহ আছে। তবে তিনিও যে একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের সহায়ক ভূমিকা পালন করবেন না সেটি আমার কাছে মনে হয়। কারণ যে পাপ 5ই আগস্ট এবং জুলাই আগস্টে জেনারেল ওয়াকার করেছে, সেই পাপের শাস্তির ভয় কিন্তু তাকে তাড়া করে ফেরে। সারাক্ষণ তার ভয় থাকে যে অন্যায় করেছে দেশের প্রতি, যে অন্যায়ের জন্য তার কি শাস্তি হবে। এবং ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারের একটা জায়গায় মিল আছে, যে তারা দুজনেই আওয়ামী লীগকে ভয় পায় এবং তারা জানে যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আপনি যদি নির্বাচন দিতেন তখন কি হতো সেটা নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই। কিন্তু আজকে যদি এই মুহূর্তে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তো সেই নির্বাচনের ফলাফল কি হবে সেটা নিশ্চয়ই আমার চাইতে ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার ভালো জানেন। এটার রিফ্লেকশন আমরা দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে। মোটামুটি গ্রহণযোগ্য জরিপ সমূহে দেখা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক এগিয়ে আছে এবং এই মুহূর্তে একটি নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ যে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। দ্যাটস দ্য রিফ্লেকশন অফ দ্য কারেন্ট বাংলাদেশ, স্পেশালি রিফ্লেকশন অফ দ্য ফিল্ড। বাংলাদেশের মাঠ পর্যায় থেকে যদি আপনি গণমানুষের আকাঙ্ক্ষাটাকে জরিপের মাধ্যমে তুলে আনেন, তাহলে আওয়ামী লীগের বিজয় কোনোভাবেই ঠেকানো যাবে না। এই আওয়ামী লীগ যে আজকে এই অবস্থায় এসেছে, আওয়ামী লীগের বিজয়, কারণ মানুষ এই 8 মাসে জামাত, বিএনপি, ইউনূস, এনসিপি এদের দুঃশাসন দেখে একটা কম্পেয়ার করতে পারছে যে 16 বছরে আওয়ামী লীগ সব আওয়ামী লীগের 16 বছরে সব অন্যায় মিলিয়ে যদি এক পাল্লায় রাখা যায়, তার চেয়ে অনেক বেশি অপরাধের পাল্লা ভারী হয়েছে এই 8 মাসে এই বিএনপি, জামাত। বিশেষ করে বিএনপি যে অন্যায়গুলো করেছে, একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত সন্ত্রাস, নির্যাতন, হত্যা, এই যে বিএনপির যে 8 মাসের পারফরমেন্স, তো দেশবাসী তো এগুলো দেখছে এবং ন্যাচারালি নাও দে ক্যান কম্পেয়ার। এবং এই কম্পারিজনের জায়গা থেকে আওয়ামী লীগ একটা খুব শক্তিশালী অবস্থানে চলে এসেছে। এই জন্য আওয়ামী লীগকে যে অনেক কষ্ট করতে হয়েছে তা না, বরং আওয়ামী লীগকে সেই শক্তিশালী অবস্থানে নিয়ে আসার পেছনে এই ইউনূসের ব্যর্থতা, জামাত, বিএনপি ষড়যন্ত্র ব্যর্থতা, সব কিছুর একটা ভূমিকা রয়েছে। সুতরাং বাংলাদেশের রাজনীতি কিন্তু এই মুহূর্তে অনেক জটিল অবস্থার মধ্যে পড়ে গেছে। যে আমরা যে বলছি একটি নির্বাচন চাই, সেই নির্বাচনটি আসলে আমরা কি চাই? আমরা কি একটি নির্বাচন চাই নাকি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই? অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব না। জেনারেল ওয়াকার একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে কতটা আগ্রহী সেটাও আমাদের কিন্তু মনে সন্দেহ জাগে। সুতরাং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি করতেই হয়, সেটা কিভাবে করা যায় সেই মেকানিজমটাও ডেভেলপ করতে হবে এবং সেখানে জাতীয় আন্তর্জাতিক প্লেয়াররা কিভাবে ভূমিকা রাখবে সেই আলোচনাগুলো শুরু হওয়া উচিত। কারণ বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশকে নিয়ে এখনো ভেতরেই অনেক বেশি খেলাধুলা হচ্ছে, এটা দেশের জন্য ক্ষতিকর। আজকে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে, যদি একটা পাতানো খেলা হয়, যদি একটা ষড়যন্ত্রের নির্বাচন হয়, সেই নির্বাচন কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। আপনি হয়তো ক্ষমতা যোগ করে নির্বাচনের নামে ক্ষমতা দখল করে সরকার চালাতে পারেন, কিন্তু খুব সুষ্ঠুভাবে যে চালাতে পারবেন আমার মনে হয় না। বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে ভয়ঙ্কর এক অশনি সংকেত দেখা দিয়েছে। শুধু অশনি সংকেত দেখাই দেয়নি, তা কার্যকর হতেও শুরু করেছে। মার্কিনী অতিরিক্ত শুল্ক আরোপের কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় দেখা দিতে যাচ্ছে তা মোকাবেলা করার জন্য সরকার যদিও এর মধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে, কিন্তু সেগুলোতে প্রচন্ড সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য আমরা লক্ষ্য করছি। আমি সে বিষয়ে পরে আসছি, তার আগে একটু জানিয়ে রাখি, এর মধ্যে বেশ কিছু গণমাধ্যম রিপোর্ট করেছে যে অনেক প্রতিষ্ঠানের ক্রয়াদেশ এর মধ্যে স্থগিত হওয়া শুরু করেছে। যেমন ঢাকার সাভারে অ্যাসেন্সার ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান, যাদের এই সপ্তাহে 3 লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করার কথা ছিল এবং সেই লক্ষ্যে জাহাজে তাদের পণ্য লোড করার কথা ছিল। হঠাৎ করে রোববার সকালে সংশ্লিষ্ট ক্রেতা প্রতিষ্ঠান, মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান থেকে মেসেজ আসে যে এই মুহূর্তে এই পণ্যগুলো জাহাজে তোলার দরকার নেই। খুব স্বাভাবিক, মার্কিন অতিরিক্ত শুল্ক আরোপের কারণে যে দাম বিক্রেতা প্রতিষ্ঠান বা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নির্ধারণ করবে, সেই অতিরিক্ত দামে তো তারা পণ্য নেবে না, খুবই স্বাভাবিক। শুধু অ্যাসেন্সার ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের মতো প্রতিষ্ঠানই নয়, আরো অনেক প্রতিষ্ঠানের এই অবস্থা। বিশেষ করে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর অবস্থা ভয়ঙ্কর, তারা ভয়ঙ্কর এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যেটি বলছিলাম যে সমন্বয়হীনতা এবং সিদ্ধান্তহীনতা। বাস্তবতা হচ্ছে যে প্রধান উপদেষ্টা দুটি চিঠি দিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসনের কাছে, সরাসরি ডোনাল্ড ট্রাম্প সহ, আরেকটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যাতে এই শুল্ক আরোপের বিষয়টি 3 মাসের জন্য স্থগিত করা হয়। কিন্তু এটি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এত দেরিতে কেন, যদি সেই প্রশ্ন তুলি? কারণ আমরা দেখছি যে এই যে রেসিপ্রোকাল ট্যারিফ, অর্থাৎ যে রাষ্ট্রে মার্কিন পণ্যের উপর যে পরিমাণ শুল্ক নির্ধারণ করা হয়েছে, সংশ্লিষ্ট রাষ্ট্রের পণ্যের উপরে যুক্তরাষ্ট্র আমদানির ক্ষেত্রে তার অর্ধেক পরিমাণ শুল্ক আরোপ করেছে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, কিন্তু বাংলাদেশে মার্কিন বিভিন্ন পণ্যের উপরে
প্রায় 74% শুল্ক আরোপ করা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশের পণ্যের জন্য যুক্তরাষ্ট্র বাজারে প্রবেশের ক্ষেত্রে 37% শুল্ক আরোপ করা হয়েছে। এখন এটি পেছানো যায় কিনা বা স্থগিত করা যায় কিনা, 9 এপ্রিল থেকে এগুলো কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত ট্রাসি জ্যাকবসন, তার সঙ্গে আমাদের বাণিজ্য উপদেষ্টা সহ আরও বেশ কিছু সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক হয়েছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা কি বললেন, তিনি সেই মিটিং থেকে বেরিয়ে রোববার বললেন যে মার্কিন প্রশাসন যে পাল্টা শুল্ক আরোপ করেছে তা নির্ধারিত তারিখ থেকে কার্যকর হবে, এটি পেছানোর কোনো সম্ভাবনা নেই, এমনটি জানা গেছে। আচ্ছা, তারপরে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেন। মানে এটা যদি জানা গিয়েই থাকে তাহলে প্রধান উপদেষ্টা চিঠি দেবেন কেন? আচ্ছা, চিঠি দেবেন যখন, বেশ ভালো কথা, এটি সমস্যা নেই, যে তারপরেও চেষ্টা করে দেখা যেতে পারে। কিন্তু অর্থ উপদেষ্টার আগে কি বলেছিলেন? অর্থ উপদেষ্টার আগে বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না। মানে এটা কোনো বিষয় না। তার মানে কি এটি মনে করে চুপচাপ বসে থাকা হয়েছিল প্রথম দিকে, অথবা বাংলাদেশের মানুষকে শান্ত রাখার চেষ্টা করা হচ্ছিল? মানুষের শান্ত রেখে লাভ কি? সত্যকে গোপন করে লাভ কি? আবার বাণিজ্য উপদেষ্টা কি বললেন? অর্থ উপদেষ্টা বলছেন যে কোনো সমস্যা হবে না, আর বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের যে নতুন শুল্ক নীতি, এটি দ্বারা বাংলাদেশ লাভবান হতে পারে। তার কারণ বাংলাদেশের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো, অন্তত পোশাক শিল্পের দিক থেকে কম্বোডিয়া, ভিয়েতনাম, তাদের উপরে যে শুল্ক আরোপ করা হয়েছে সেটির কাছাকাছি বাংলাদেশ বা তাদের আরো বেশি আরোপ করা হয়েছে। এইসব কথাবার্তা তো আমাদের মতো সাধারণ মানুষরা বলবেন, তাদের মতো বিজ্ঞ মানুষরা কেন বলবেন? আর যদি সত্যি হয়ে থাকে তাহলে এত দৌড়ঝাঁপের কি দরকার ছিল? এই জন্য বলছিলাম যে সমন্বয়হীনতা কোথায়। আবার সরকারের কোনো কর্মকর্তা এর আগে দাবি করেছেন যুক্তরাষ্ট্র যে এই অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে এটি সরকারের আগেই জানা ছিল। তা আগে যদি জানা হয়ে থাকে, এখন যে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলো আগে নেওয়া হয়নি কেন? কেন যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আগে থেকে আবেদন জানানো হয়নি? কেন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যেমন বাংলাদেশের পক্ষ থেকে বা এনবিআর এর পক্ষ থেকে কিছু পণ্যের কাঁচামাল চিহ্নিত করা হয়েছে যেগুলো যুক্তরাষ্ট্র থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়, আমদানি হওয়া ওই কাঁচামালগুলোকে সবার আগে চিহ্নিত করা হচ্ছে, যা দিয়ে পণ্য উৎপাদন করে আবার সেই পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যায়। পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে যে পণ্যগুলো আমদানি হয় এর সাথে আরো কিছু বাড়তি পণ্য আমদানি করা হবে যা অন্যান্য রাষ্ট্র থেকে আমদানি করা হয়, সেখান থেকে কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে যাতে বাণিজ্য ঘাটতি কমানো যায়। আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্র থেকে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সামগ্রী আমদানিতে 50% শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি চিন্তা ভাবনা করছে। তো এই সিদ্ধান্তগুলো কেন আগে নেওয়া হয়নি? কেন 11 টাওয়ার কি 12 টাওয়ারে এসে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যদি সরকারের জানাই থাকে যুক্তরাষ্ট্র এই ধরনের একটি পদক্ষেপে যেতে পারে? এবং আমরা যতদূর জেনেছি যে অন্যান্য রাষ্ট্রগুলো এর আগে থেকেই যুক্তরাষ্ট্রের সাথে দেন দেওয়া শুরু করেছে, তারা অনেক দূর এগিয়ে আছে এবং মার্কিন প্রশাসন থেকে বা ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যেগুলো রিভিউ করার সুযোগ আছে, যেসব রাষ্ট্রে এই ধরনের শুল্ক আরোপ করা হয়েছে তাদের পুনর্বিবেচনা করা হতে পারে যোগাযোগের ভিত্তিতে। তাহলে আজকে যে বাংলাদেশ পিছিয়ে থাকলে তার জবাবদিহিতা কে করবে? আমরা বলছি যে প্রধান উপদেষ্টা যে দায়িত্ব, যেই উদ্যোগ নিয়েছে এটি একেবারে খারাপ নয়, কিন্তু এই যে চিঠি দেওয়া হচ্ছে, এই চিঠি পৌঁছাবে, যুক্তরাষ্ট্র ভাববে, এর মধ্য থেকে যেই অশনি সংকেতগুলো কার্যকর হওয়া শুরু করেছে, যেগুলো এর মধ্যে আমাদের সামনে ভয়ঙ্কর ইঙ্গিত হিসেবে উপস্থাপন হচ্ছে, ক্রয়াদেশ বন্ধ হয়ে যাচ্ছে, স্থগিত করা হচ্ছে, এগুলো তো হতো না। এর দায়ভার তাহলে কে নেবে? এবং আমরা দেখেছি শুধু এক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে সরকারি উপদেষ্টাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্যের প্রতিফলন, বা তারা একজন যা বলতে চাইছেন অন্যজন তা বলতে চাইছেন না বা অন্য কিছু মনে করেন। এই যে সমন্বয়হীনতা, এই যে সিদ্ধান্তহীনতা, কি কারণে? আমি বারবার বলি যে সরকারের উপদেষ্টা পরিষদে অন্তত 2-3 জন বাঘা অর্থনীতিবিদ রয়েছেন, যেমন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন আহমেদ, কিংবা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর। তাদের মতন বাঘা ব্যক্তি থাকতে আমাদেরকে এই ধরনের সংকটে পড়তে হবে কেন? এবং একথাও স্পষ্ট, বর্তমান সরকারের উপদেষ্টারা হাতে গোনা 2-4 জন ছাড়া তারা রাজনীতি নিয়ে যতটা ব্যস্ত, মানে অন্য সব তাদের সংশ্লিষ্ট দায়িত্ব নিয়ে যতটা ব্যস্ত, তার চেয়ে বেশি ব্যস্ত হচ্ছে রাজনীতি নিয়ে। তাদের এই রাজনীতির শিকার এখন আমাদের অর্থনীতি, তাদের এই রাজনীতির শিকার এখন আমাদের সমাজনীতি, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।